ধন্যবাদ। এটা বরাবর থেকেই বলা হচ্ছে, জি। এটা জুলাই সনদ না, আগেই বলা হতো ৭৭ অনুচ্ছেদ পার্লামেন্টের জন্য গণতান্ত্রিক কার্যক্রমে বাধা। তো ধরেন চিফ হুইপ যেটা বলেছেন সাংবাদিকদের উত্তরে, সেটা তিনি অ্যাভয়েডও করতে পারেন, কারণ মডেলিটি তো ঠিক হয় নাই। ভোটটা কি গোপনে হবে ইলেকশন কমিশন নাকি প্রকাশ্যে করবে, সেটা তো ঠিক হয় নাই। তিনি না বললেও, কারণ ভোট, আমি বলি বাংলার মাটি সোনার চৌখাটি। এই যে ধরেন ফেসিবাদের সময়ে এই বিএনপি এবং জামাতের উপরে যে নির্যাতন হয়েছে, খুন গুম হত্যা সব কিছুই তো হয়েছে। আপনার দেখেন দু একজন নিষ্ক্রিয় হয়েছে, কেউ দল বদল করে নাই। সুতরাং পার্লামেন্টের যে সিট এত ব্যবধান, এখানে সরকারি দল যাকে নমিনেশন দিবে সেই জিতবে। হ্যাঁ, তবে এইটা ঠিক যে ৭০ অনুচ্ছেদ একটা বাধা এই কারণেই বলে, যখন গুম কমিশনটা বাদ হয় তখন ইলিয়াস আলীর ওয়াইফ কিন্তু এটা সমর্থন দিছে। আমি আশ্চর্য হয়েছি। সে চুপও থাকতে পারতো, তা না, মানে সংসদের সদস্যপদ রাখার জন্য কত ব্যাকুল সদস্যরা, তিনি নিশ্চুপ থাকলেও হতো, কিন্তু না, তিনিও দাঁড়িয়ে গেছে, আমি দেখলাম তো। সুতরাং আমার কাছে মনে হয় এই সংসদে যেহেতু সরকারি দলের নিরঙ্কুশ মেজরিটি, এখানে অন্য দলের কোনো সম্ভাবনা নাই, কোনো প্রার্থীর সম্ভাবনা নাই। দুই চারটে ছুটে গেল, এখন কর্নেল অলিক দাঁড়াইছে কেন, জামাতের অর্থাৎ 11 দল থেকে নমিনেশন দিয়েছে, অর্থাৎ তারা বলতে চাচ্ছে যে হয়তো কোনো ইস্যুতে সরকারি দলকে ছাড় দিবে না, এটা দেখানোর জন্যে। কিন্তু আর কর্নেল অলি হচ্ছে কি, আপনি খেয়াল করে দেখেন, তিনি জয়েন করলেন, তিনি এমপি হতে চাইছেন, হয়তো বিরোধী দল গেলে মন্ত্রীও হতেন, এটা ঠিক, তিনি কিন্তু পাশ করেন নাই। এবং মেজর আখতারুজ্জামান তাও পাশ করেননি। সুতরাং উনিকে হয়তো দেখছে প্রেসিডেন্ট, অনেকে মনে করেন না আমি প্রেসিডেন্ট প্রার্থী হয়েছিলাম, উনি তো জিয়াউর রহমানের যেহেতু পিএস ছিলেন, তারপরে জিয়াউর রহমানের পরে তাকেই ভাবে, এবং সে নাখোশ, কিন্তু তার সাথে আমার কথাও হয়েছে, সে খুব অখুশি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন মারা গেলেন তখন তাকে বিএনপির চেয়ারম্যান বানানো ছিল, ভাবটা এমন। এই কারণের থেকেই তিনি হয়তো প্রার্থী হয়েছেন। হ্যাঁ, তবে তার কোনো সম্ভাবনা নাই। জি, সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, কর্নেল আব্দুল বাতেন যে কথাটি বলেছিলেন, গণতন্ত্রের সৌন্দর্য নিয়েও আপনি শুরুতে বলছিলেন, সেই ক্ষেত্রে এই যে সংবিধানের ৭০ অনুচ্ছেদ এখন কার্যকর আছে, এরপরে বিএনপির এমপিরা মনোনীত প্রার্থীকে ভোট দেবেন, বা সবকিছু যদি বিবেচনা করি, এখন আপনাদের প্রার্থীও এখনো ঘোষণা হয়নি, অতীতেও আমরা যে প্র্যাকটিস দেখেছি এক ব্যক্তির হাতে সব হবে, এই যে সংস্কারের দরকার ছিল, এখানে কি গণতন্ত্রের সৌন্দর্যে বাধা আসছে না? কিংবা এই যে সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী দলীয় এমপিরা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দিলে তার সংসদ সদস্য পদ বাতিল হবে, এই প্রক্রিয়াটাই বা কতটা গণতান্ত্রিক? সেই ক্ষেত্রে গণতন্ত্রের সঙ্গে এটাও কি সাংঘর্ষিক হচ্ছে না, ব্যক্তি স্বাধীনতা খর্ব হচ্ছে কিনা? দেখুন, বাংলাদেশ দীর্ঘদিন থেকে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করার একটা অপচেষ্টা চালানো হয়েছে, এবং তার অবসান ঘটিয়ে আমরা এখন একটা নতুন রাজনৈতিক বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছি। তো এইখানে সংসদীয় ব্যবস্থায় রাষ্ট্রপতির পদটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সকলে মিলেই সিদ্ধান্ত নিয়েছি, এবং কি আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে 31 দফা কর্মসূচি ছিল, এবং পরবর্তীতে যে জুলাই সনদ, সেখানেও আমরা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার একটা ভারসাম্য আনার কথা আমরা বলেছি, এবং সেক্ষেত্রে রাষ্ট্রপতিকে কিছু দায়িত্ব মানে দেওয়া, এবং এখানে চেক অ্যান্ড ব্যালেন্স সেই মধ্য দিয়ে একটা যাবে। সেই কারণেই এই রাষ্ট্রপতি নির্বাচনটা একটা গুরুত্বপূর্ণ একটা নির্বাচন। অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে যে এই রাষ্ট্রপতি যারা থাকেন তারা গুরুত্বপূর্ণ ভূমিকাই পালন করেন যদি সে ওরকম রাষ্ট্রপতি হন। কারণ রাষ্ট্রপতি হয়তো একজন দল থেকে নির্বাচিত হবে, কিন্তু রাষ্ট্রপতি হওয়ার পরে তিনি সকলের রাষ্ট্রপতি, দল মত নির্বিশেষে সকলের। তো সেই ক্ষেত্রে এই আমাদের দলের পক্ষ থেকে মনোনয়নের ব্যাপারে আমাদের দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে দীর্ঘ আলোচনা হয়েছে। আলোচনার পর আমাদের দলের যিনি চেয়ারম্যান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে ক্ষমতা দেওয়া হয়েছে, তিনি সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনা করে হয়তো একটা সিদ্ধান্ত তিনি জানাবেন, সেইটা নিয়ে আবার দলের মধ্যে আলোচনা করে হয়তো আমরা সেটার নাম ঘোষণা করা হবে। তো সেই ক্ষেত্রে আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যেই দলের যে পর্যায়ে আলোচনা করার প্রয়োজন তিনি কিন্তু আলোচনা করছেন। শুধু দল নয়, দলের বাইরেও যারা আপনার এই গণতন্ত্র নিয়ে কথা বলেন, গণতন্ত্রের জন্য কাজ করেন, বোদ্ধা মহল আছেন, রাষ্ট্রবিজ্ঞানী আছেন, কিংবা বিভিন্ন
শ্রেণী পেশা যাদেরকে তিনি মনে করছেন, আমার জানা মতে 23তম রাষ্ট্রপতি কারা কারা এগিয়ে আছেন আমি আমার জানা মতে তাদের সাথেও কিন্তু আমাদের চেয়ারম্যান কথা বলেছেন অলরেডি। তো এখন কে হবেন এটা একটা বিশাল ব্যাপার। তবে আপনারাও যেরকম পত্রিকা বা গণমাধ্যমে দিয়েছেন, আমরাও আপনাদের দেওয়া তথ্য আমরা দেখেছি। এখনো পর্যন্ত আমরা দলের পক্ষ থেকে কোনো চ্যানেলে আমরা জানতে পারিনি, তবে আশা করি 2-1 দিনের মধ্যেই সেটা প্রকাশ করা হবে। জি, কর্নেল আব্দুল বাতেন, একটু ছোট্ট করে আপনার কাছে জানতে চাই এই 70 আচ্ছা, সংবিধানের আমি একটা লাইনে 70 অনুচ্ছেদের কথা যেটা বলা হয়েছে, হ্যাঁ 70 অনুচ্ছেদ একটা বিষয় আছে। আমি 70 অনুচ্ছেদ যদি উঠেও যায় সেখানেও যে আপনার মানে বিএনপির সংসদ সদস্যরা অন্য বিরোধী দলের প্রার্থীকে ভোট দিবে এমন কিন্তু বিষয় না। 70 অনুচ্ছেদের ব্যাপারে আমাদেরও বক্তব্য আছে, জুলাই সনদে সেটা আছে, নিশ্চয়ই যখন জুলাই সনদ বাস্তবায়ন হবে তখন হবে। কিন্তু ওইটা জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচন সে পর্যন্ত ঝুলে থাকবে, বা এটা একটা গুরুত্বপূর্ণ পদ, সেটা আবার কিন্তু মেনে নেওয়া যায় না। জি, কর্নেল আব্দুল বাতেন, একটু সংক্ষিপ্তভাবেই জানতে চাই, সেটি হচ্ছে এই যে 70 অনুচ্ছেদ উঠিয়ে নেওয়ার কথা বলছিলেন সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, এই 70 অনুচ্ছেদ উঠিয়ে নিলে হর্স ট্রেডিং বা এমপিদের যে কেনা বেচা সেটা যদি হয়, তখন তো সংসদ অস্থিতিশীল হবে, বারবার সরকার বদলের যেই শঙ্কা সেটিও আসবে। সেই ক্ষেত্রে 70 অনুচ্ছেদের প্রয়োজনীয়তা দেখছেন কিনা? এখানে এই পৃথিবীর অনেক উন্নত দেশে কিন্তু এই 70 অনুচ্ছেদের মতো নাই, মানে ব্যক্তি স্বাধীনতা খর্ব করার মতো বিধান নাই সংবিধানে। তো অস্থিতিশীলতা আসতে পারে, বাট সেই জন্য যে আমরা আমাদের ভোটের অধিকার বা একজন নির্বাচিত সংসদ সদস্য গণপ্রতিনিধি তার অধিকার খর্ব করব, এটা মনে হয় কাম্য নয়। আর মনে হয় আমাদেরকে তো সামনের দিকে অগ্রসর হতে হবে। এটা তো আমি মনে করি যে আমাদের এই দাবির ব্যাপারে কিন্তু কারো কোনো দ্বিমত নাই। এটা তো আজকের দাবি না, যেটা আইজ ভাই অলরেডি বলছেন যে আজকের দাবি না, বরাবরই সব রাজনৈতিক দলের পক্ষ থেকে এই দাবি করা হয়েছে, কিন্তু এটা আমরা বাস্তবায়ন করতে পারি নাই। তো এখন যেহেতু সুযোগ আসছে, আমার মনে হয় যত দ্রুত বাস্তবায়ন হয় তত জাতির জন্য মঙ্গল হবে, গণতন্ত্রের জন্য ভালো হবে। জি, নিশ্চয়ই। এম এ আজিজ, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছোট করার চেষ্টা চলছে। এই প্রসঙ্গে আপনার কাছে আসবে একটি বিরতি নিয়ে ফিরছি। সময় হলো ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। স্বাগত আরেকবার কঠিন কথা সহজের আজকের আয়োজনে। এম এ আজিজ, বিরতির আগে বলছিলাম বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর একটি বক্তব্য ঘিরে, কিন্তু তার আগে আরেকটি বিষয়ে যেতে চাই, যেই প্রসঙ্গটি তিনি এই বক্তব্য রেখেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে যেই আয়োজিত চিত্র প্রদর্শনীতে একটি চিত্রকর্ম নিয়ে বিতর্ক শুরু হয়েছে। সেখানে দাঁড়িপাল্লার এক পাশে 71 এবং অন্য পাশে 24 লেখা ছিল। 24 লেখা পাল্লাটি খানিকটা নিচের দিকে হেলে আছে দেখানো হয়েছে। এই প্রসঙ্গেই বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কথাটি বলেছেন। অর্থাৎ 71 থেকে 24 ভারী এই ছবিকে কিভাবে ব্যাখ্যা করবেন? দেখেন, আওয়ামী লীগের দেখবেন কেউ মারা গেলে মোনাজাতের সময় কয় জয় বাংলা, জামাত ইসলামও তাই করে, যখন করে। দেখেন এই যে জুলাই স্মৃতিসৌধ ইয়েতে কি রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দেখেন, ওখানে একটা অনুষ্ঠান হচ্ছে আপনার জুলাই সনদের উপর আলোচনা। সেখানে দেখা গেল জামাতের যারা নেতা ফাঁসি হয়েছে তাদের ছবি, সেখানে সাকা চৌধুরী এবং বেগম খালেদা জিয়ার ছবি দিছে। এটা নিয়ে গোলমাল হয়েছে। অর্থাৎ ওখানেও তারা পলিটিক্স করার চেষ্টা করেছে। আর এই পার্লামেন্টে বসেও আমি দেখছি যে পার্লামেন্টে দাঁড়ায় বলছে 71-এর প্রজন্ম নষ্ট প্রজন্ম। জামাতের নেতা বলেছে, সংসদ সদস্য তিনি। তো সুতরাং জামাত এটা করে যাচ্ছে। কারণ জামাত কোনো সময় আপনাদের জিজ্ঞেস করেন, জামাতের যে কোনো সদস্যকে জিজ্ঞেস করেন যে পাকিস্তানের ইতিহাস বলতে পারবে, ভারতের ইতিহাস বলতে পারবে। যেই বলবেন বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস কয়, আমি তখন জন্ম হয় নাই, এইটা বলবে। তো সুতরাং জামাতকে নিয়ে, জামাত এটা বরাবরই, তারা তো আনুষ্ঠানিকভাবে সরকারি দল, অর্থাৎ তখন জামাতের সিদ্ধান্ত নিয়ে পাকিস্তান হানাদার বাহিনীকে সমর্থন দিয়েছে। হ্যাঁ, তাদের উপর রাজনীতি ছিল, সেটা বললেই পারে যে তারা অখণ্ড পাকিস্তান রাখতে চেয়েছে, এটা একটা পলিটিক্স, মানলাম। কিন্তু আপনার ধরেন স্বাধীনতা যুদ্ধে এই পাকিস্তানি হানাদার যে নির্মম হত্যাযোগ্য গণহত্যা চালিয়েছে,
এটাকে সমর্থন যারা করেছে তাদের সাথে স্বাধীনতার পক্ষের শক্তি কিন্তু করতে পারবে না, আপোষ করতে পারবে না। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকএস সেন্সেশন ওয়াটার ক্লোজেট। কিন্তু আওয়ামী লীগ কিন্তু আবার দেখেন এই স্বাধীনতাকে পুঁজি করেছে, এখন আবার জুলাই সনদকে, জুলাই অভ্যুত্থানকে পুঁজি করার চেষ্টা করছে। দেশ বিভাজন হচ্ছে না। আমার কথা হলো পার্লামেন্টের সব অভ্যুত্থানের শক্তি আছে, সবাই মিলেমিশে কাজ করুক। যেমন এর আগে আছে না জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই সনদ এখন বাস্তবায়ন মানে হাইকোর্ট যখন রায় দিল তখন কিন্তু বিরোধী দল বলল যে আপিল করছে সুপ্রিম কোর্টে। আপিল তো বিএনপির কেউ করে নাই, আপিল সেখানে জামাতও অংশীদার ছিল। সুপ্রিম কোর্ট যখন রায় দিল, এখন রায় দেওয়ার পরে বলে দিছে 7 ক, খ এবং আরেকটা অনুচ্ছেদ যেটাতে মৌলিক সংস্কার করা যায়, এটা বাদ দিছে। অন্তর্বর্তীকালীন সরকার এবং গণভোট রিভাইভ করে বলছে বাকিটা সব সংসদের উপর ছেড়ে দিছে, জুলাই চার্টার সহ। তো জুলাই চার্টার আলোচনা করে সমাধান করলেই তো পারে, এটাই তো জনগণ আশা করবে। কিন্তু সে জায়গায় যাচ্ছে না। এখন ধরেন 70 অনুচ্ছেদ, এখন 12 জনের প্রস্তাব দিয়েছে, আমি শুনেছি 12 জনের প্রস্তাব। তখন বিরোধী দলের নেতা রাজি হলো, বললো যে তাহলে ঠিক আছে 50-50 রাখেন। তো এখন 2/3 মেজরিটি 50 রাখবে কী করে? তো তখন 7 আর 5 করছে, ওনারা এখন অ্যাটেন্ড করে না। ওনারা যদি অ্যাটেন্ড করতো যে আরও রিস্ক হতে হবে, হয়তো তাদের চাপে, তাদের যুক্তিতে সবগুলোর সংস্কার ভালো হতো। এখন বিএনপি আগের যেমন নোট অফ ডিসেন্ট ছিল, আগে বলতো আমরা যেটা নোট অফ ডিসেন্ট সহ স্বাক্ষর করেছি তা বাস্তবায়ন করব। এখন কিন্তু বলছে জুলাই সনদ তারা অক্ষর অক্ষরে পালন করবে। তো এখন এককভাবে তারা করবে, এখন তো বিরোধী দলের কিছু বলার নাই। এখন যদি জুলাই সনদ যদি বাস্তবায়ন চায় আলাদাভাবে মাঠে ময়দানে, তাহলে বলতে হবে কথাও আমরা সুপ্রিম কোর্টের রায় মানি না, সুপ্রিম কোর্ট মানি না, এই কথা তো বলে না। জি, সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জুলাই গণঅভ্যুত্থানে যে চিত্র প্রদর্শনী নিয়ে কথা বলছিলাম সেই প্রসঙ্গ টেনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছোট করার চেষ্টা চলছে। যারা 71-এ স্বাধীনতার বিরোধিতা করেছিল তাদের বীরত্বের ইতিহাস নেই, শুধু আছে দালালির ইতিহাস, এমনটা তিনি বলেছেন। স্বাধীনতার এত বছর পরও যখন জামায়াতের নেতৃত্ব বদলেছে, জামায়াত এখন নতুন প্রজন্ম নিয়ে এসেছে, সেই ক্ষেত্রে জামাতের মুক্তিযুদ্ধকে এখন এই মুহূর্তে ছোট করার প্রবণতা কেন? আর আপনারাও তো আগে যখন তাদের সঙ্গে জোটে ছিলেন সেই সময়ে এটার বিরোধিতা কেন করেননি? তখন এই স্বাধীনতার বিরোধিতা নিয়ে তখন কি কথা বলেছিলেন কিনা? তখন কি এই বিষয়গুলো অজানা ছিল কিনা? দেখুন, আপনি যেই প্রসঙ্গটিতে আজকে উল্লেখ করেছেন যে এই গণ অভ্যুত্থান নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের একটি যে চিত্রকর্ম বা চিত্র প্রদর্শনী হয়েছে, সেখানে একটি চিত্রে দেখা যাচ্ছে জামায়াতে ইসলামের যে নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লা, সেই দাঁড়িপাল্লার একটি পাল্লাতে 1971 মহান মুক্তিযুদ্ধকে রাখা হয়েছে, আরেকটি পাল্লা যেটা একটু ভারী নিচে হেলে পড়েছে, সেখানে 24-এর গণ অভ্যুত্থান লেখা হয়েছে। আসলে এই যে জামাত যে আপনার মুক্তিযুদ্ধকে যে মেনে নিতে পারে নাই, মুক্তিযুদ্ধের ইতিহাসকে যে তারা মানে ভয় পায়, সে কারণেই তারা দেখবেন প্রকারান্তরে সুযোগ পেলেই মুক্তিযুদ্ধকে তারা খাটো করে দেখানোর চেষ্টা করে। আমরা বলেছি মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা দেশকে স্বাধীন করেছি, আর মহান এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই স্বাধীনতাকে আরও অর্থবহ এবং সুরক্ষা আমরা করতে পেরেছি। এই গণ অভ্যুত্থানকে দিয়ে মুক্তিযুদ্ধকে ঢেকে দেওয়া যাবে না, কখনোই যাবে না। কিন্তু তাদের এই ইতিহাস বিকৃতি কিন্তু নতুন নয়। এই যে এই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষেই জামাতের আমির জনাব ডাক্তার শফিকুর রহমান সাহেবের যে সরকারি বাসভবন, সেখানে যে একটি চিত্র প্রদর্শনী আয়োজন করা হয়েছে, সেখানেও দেখেছি যে মুক্তিযুদ্ধের ইতিহাসের কিন্তু বিকৃতি করা হয়েছে। সেখানে মরহুম শেখ মুজিবুর রহমানের একটা কর্নার ছিল, সেখানে শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণ ইত্যাদি ইত্যাদি তাকে গ্লোরিফাই করে একটা প্রদর্শনী রাখা হয়েছে। কিন্তু সেই মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে অবদান, যে মহান মুক্তিযুদ্ধের যে ঘোষণা, এবং তিনি যে উই রিভোল্ট বলে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে আনুষ্ঠানিক বিদ্রোহ ঘোষণা করলেন, অস্ত্র হাতে যুদ্ধ করলেন, এর কোনো চিত্র বা কোনো ব্যাখ্যা বা কোনো ওই প্রদর্শনীতে কিন্তু স্থান পায় নাই। তো এর মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি জামাত সুকৌশলে মুক্তিযুদ্ধের একদিকে যেরকম ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করছে, আরেকদিকে মুক্তিযুদ্ধকে এই 24-এর গণ অভ্যুত্থান দিয়ে ঢেকে ফেলানোর চেষ্টা করছে। কারণ মহান মুক্তিযুদ্ধে তাদের কোনো কিন্তু অবদান নেই, বরঞ্চ মহান মুক্তিযুদ্ধকে তারা বিরোধিতা করেছে, পাক হানাদার বাহিনীর সহযোগী হিসাবে তারা কাজ করছে। যেটা অন্তর্বর্তীকালীন সরকার একটা আইন করেছে, সেই আইনের মধ্যে স্পষ্ট লেখা আছে জামাত এই মহান মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনীর সহযোগী হিসাবে
কাজ করেছিল, এটি কিন্তু আজকে প্রতিষ্ঠিত হয়েছে। এখন ওই জিনিসটাকে ঢাকার জন্য তারা এই গণ অভ্যুত্থানকে উপর ভর করছে। আমরা গণ অভ্যুত্থানেরকে কখনোই খাটো করে দেখতে চাই না। গণ অভ্যুত্থান মানে গণ অভ্যুত্থান, এটা আমাদের আবেগ অনুভূতির সাথে জড়িত। এবং আমি আগেই বলে